ভুল ইনফরমেশন ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক বিভিন্ন সময় বা রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য আমরা মাঝে মধ্যে শেয়ার করি, কিন্তু এর দায়িত্ব আমরা কতটুকু নিচ্ছি এটা বোঝা গুরুত্বপূর্ণ। ওয়েস্টার্ন প্রপাগান্ডা উপর বেস করে আমাদের দেশে রাইট উইংয়ের উত্থান হচ্ছে বিষয়টা এরকম না। এক এক দেশে রাইট উইংয়ের উত্থানের এক একটা কারণ থাকে। সো ওই রাইট উইংয়ের উত্থানের সাথে এখানে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, গুজবের সূত্রপাতের একটা রিলেশন আছে। একটু ক্লিয়ার হওয়া দরকার যে শেখ মুজিব স্বাধীনতা চাইতেন নাকি স্বাধিকার চাইতেন। এই বিষয়টা নিয়ে আমরা যদি একটু পড়াশোনা করি তাহলে মনে হয় আমাদের অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। এবং দেশীয় পড়াশোনার চেয়ে আমার মনে হয় একটু বাইরের পড়াশোনা করা ভালো। বাইরে বলতে আমরা ওয়েস্টার্ন পড়াশোনার দিকে যাচ্ছি না, আমরা পাকিস্তানি এবং ভারতীয় তৎকালীন সরকারি বেসরকারি কর্মকর্তা সাংবাদিকদের লেখা পড়লে এটা আমরা খুব ভালোভাবে বুঝতে পারবো উনি আসলে স্বাধিকার চাইতে গিয়ে বাই চান্স স্বাধীনতা আসলে এটা হয়ে গেছে কিনা। যেমনটা আমরা গণ অভ্যুত্থানের কিছু তথাকথিত নেতাদের ক্ষেত্রে আমরা বলতে পারি যে তারা আসলে বাই চান্স শেখ হাসিনার পতন করায় ফেলছে, তারপরে হচ্ছে নিজেদেরকে একচ্ছত্র জায়গিরদার আসলে দাবি করছে কিনা এই গণ অভ্যুত্থানে। এখানে আমি একটা সবাইকে যদি একটা ছোট্ট রিডিং ম্যাটেরিয়াল আমি একটু সাজেস্ট করে যেতে চাই। প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান সাহেবকে নিয়ে আমাদের অনেক রিজার্ভেশন থাকতে পারে, কিন্তু প্রথমা থেকে তার বের হওয়া একটা কালেকশন আছে, একটা বই, মানে কিছু লেখকের যারা তৎকালীন বিভিন্ন সময়ে বাংলাদেশে ইভেন যারা পাকিস্তানি সেনাবাহিনীতে কর্মরত অবস্থায় পাকিস্তানি নাগরিকরা যারা বাংলাদেশে যুদ্ধে কর্মরত ছিলেন তাদের লেখা কিছু বই থেকে বাংলাদেশ পার্টটুকু এবং ভারতীয় রয়ের তৎকালীন চিফ এবং ভারতের কিছু লেখক সাংবাদিকদের নিজেদের আত্মজীবনী বা কিছু বইয়ের উপর থেকে বাংলাদেশ পার্টটুকুকে নিয়ে 1971 শত্রু ও মিত্রের কলমে নামে একটি বই আছে, আপনারা এটা পড়ে দেখতে পারেন, বেশ ইন্টারেস্টিং। এবং আমরা এখানে তো মোটামুটি সবাই রাজনীতিবিদ বা রাজনীতি সচেতন মানুষ, এই বিষয়গুলোতে আমরা আসলে আরও কিছু ক্লিয়ার ধারণা পাবো যে স্বাধিকার নাকি স্বাধীনতা, ওনার আসলে ভূমিকাটা কোথায় ছিল। আজকের টপিকে আসি, পলিটিক্স অফ মব অ্যান্ড পলিটিক্স অফ ডিসইনফরমেশন। পুরো পৃথিবী আমরা এইটা নিয়ে আমরা দক্ষিণপন্থা বা রাইট উইংয়ের উত্থান নিয়ে বাংলাদেশে কথা বলতে গেলে সবার আগে যে বিষয়টা আমাদের সামনে এখন অনেকে নিয়ে আসেন যে পুরো পৃথিবীতে আসলে দক্ষিণপন্থার একটা উত্থান হচ্ছে। আমরা ইউনাইটেড স্টেটস থেকে শুরু করে ইউরোপের অনেক দেশ আমরা এই উত্থান দেখেছি। অ্যাট দ্য সেম টাইম আমরা কানাডা, অস্ট্রেলিয়াতে দেখেছি যে দক্ষিণপন্থার উত্থান তারা আসলে ইলেকটোরাল প্রসেসের মাধ্যমে ঠেকিয়ে দিয়েছে। সো রাইট উইংয়ের উত্থান হলেই যে অন্যান্য সকল দেশে রাইট উইং মেন্টালিটিকে ওইভাবে এক্সপোর্ট করতে পেরেছে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, এটা কিন্তু সঠিক নয়। সো ওয়েস্টার্ন প্রপাগান্ডা উপর বেস করে আমাদের দেশে রাইট উইংয়ের উত্থান হচ্ছে বিষয়টা এরকম না। এক এক দেশে রাইট উইংয়ের উত্থানের এক একটা কারণ থাকে। সো ওই রাইট উইংয়ের উত্থানের সাথে এখানে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, গুজবের সূত্রপাতের একটা রিলেশন আছে। এখানে খুব তাত্ত্বিক আলোচনা, আলাউদ্দিন ভাই বেশ কিছু জিনিস বলেছেন যেগুলোর সাথে আমি অ্যাগ্রি করি। এখানে ইমি আপু কিছু কথা বলেছেন, বন্ধু মেঘ কিছু কথাবার্তা বলেছে। সেসব বিষয়ে আসলে ওই একই কথার রিপিটেশনে না গিয়ে কয়েকটা আলাদা বিষয় দেখা দরকার। যে মিস ইনফরমেশনের ক্ষেত্রে ব্যক্তির কী ভূমিকা থাকছে, যে জেনারেলাইজেশন কথা মেঘ বলে গেল যে হ্যাঁ ঠিক আছে শিবিরের নামে একটা জেনারেলাইজেশন আছে যে শিবির রক কাটে। সো একটা গুজব যদি আজকে আমি একটা পোস্ট দেখি কোথাও কোনো পেজে যে হ্যাঁ শিবির কোনো একটা কর্মকাণ্ডের সাথে জড়িত, তাহলে আমিও এটা নিয়ে একটা বিস্তর লেখালে ধরে নেই যদি আমার একটা পাবলিক মিডিয়াতে আমার একটা অবস্থান আছে, আমার লেখাটা অনেকে পড়ে, এরকম যদি আমি ধরে নিয়ে থাকি। সো আমি ধরে নিলাম যে একটা পেজ থেকে দেখলাম যে অমুক জায়গায় অমুক অঞ্চলে শিবিরের ছেলেমেয়েরা ওরা কোনো একটা রক কাটাকাটির সাথে জড়িত। সো আমি এটা নিয়ে বিস্তর একটা পোস্ট লিখে ফেললাম এবং 1 ঘন্টার মধ্যেই বের হলো যে এইটা আসলে এরকম কিছু ঘটেনি। তখন কিন্তু আমি কি দায়িত্ব নিচ্ছি বা নিচ্ছি না সেটার উপর অনেক কিছু বেস করে। যে আমি আমার দলীয় পরিচয় বাদ দেন, আমার একটা দলীয় পরিচয় আছে, এখানে সবাই জানে, বাট এটা বাদ দিয়ে আমি যে পাবলিক মিডিয়াতে একজন ইনফ্লুয়েন্সিয়াল ফিগার, আমি যে এত বড় একটা লেখা লিখে ফেললাম হ্যাঁ শিবির হিস্টোরিক্যালি সে রক কাটতো, এই যে দেখেন এরা এখনও চেঞ্জ হয় নাই এবং সামনে এরা কী করবে, এরা যদি ক্ষমতায় আসতে পারে। আমি পরবর্তীতে এটা ডিবাঙ্ক হওয়ার পরে নিজে কি অবস্থান নিলাম এটা গুরুত্বপূর্ণ। আমি কি ওই জায়গাতে স্টিক করলাম, হঠাৎ করে পোস্টটা সরিয়ে ফেললাম, নাকি এই পোস্টটা রেখে দিলাম, পরের দিন ডিবাঙ্ক হয়ে গেল, আমাকে 2-4টা গালাগালি করলো, এটা তো আমার পর্যন্ত আসতেছে না। তো এইটা ইম্পর্টেন্ট। আমরা গণ অভ্যুত্থানের তথাকথিত নেতাদের অনেককে দেখেছি। গাজীপুরের ঘটনাটার উল্লেখ করলেন আলাউদ্দিন ভাই, যে গাজীপুরে যে ঘটনাটা কী হয়েছে, 15 দিন আগে একজন জেল থেকে ছাড়া পেয়েছিল, সে পরবর্তীতে কিছু একটা করে, অথচ সন্ধ্যা থেকে রাত পর্যন্ত এটা নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে পোস্ট করা হলো, বিভিন্ন দায়িত্বশীল মানুষজনের প্রোফাইল থেকে পোস্ট করা হলো। পরবর্তীতে যখন এটা বের হলো তখন এটা সরানো হলো কিনা বা ক্ষমা প্রার্থনা করা হলো কিনা, ক্ষমা প্রার্থনা করলে কিন্তু
আমার ক্রেডিবিলিটি কোনো জায়গায় কমছে না, বরঞ্চ আমি আরও ক্রেডিবল হওয়ার হয়তো সম্ভাবনা বাড়ছে। ভুল ইনফরমেশন ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক বিভিন্ন সময় বা রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য আমরা মাঝে মধ্যে শেয়ার করি, কিন্তু এর দায়িত্ব আমরা কতটুকু নিচ্ছি এটা বোঝা গুরুত্বপূর্ণ। অনেক সময় সরকারের পক্ষ থেকে অনেককে দেখেছি, ইনক্লুডিং সরকারের প্রেস উইং থেকে আমরা দেখেছি যে তারাও বিভিন্নভাবে বিভিন্ন আলোচনাকে উস্কে দেওয়ার চেষ্টা করছে এবং পরবর্তীতে এটা সম্বন্ধে কোনো ক্ল্যারিফিকেশন করা হচ্ছে না। সরকারের দায়িত্বশীল বিভিন্ন অফিস থেকে আমরা যদি বলি, আমরা করিডোরের কথা, করিডোর নিয়ে যে পুরা বাংলাদেশে যে এত আলোচনা হলো এর প্রধান কারণ হচ্ছে সরকারের দায়িত্বশীল জায়গাগুলোতে বসে এক একজন এক এক কথা বলছিল। তো আমরা আসলে কাকে ধরে নিব? এবং পরবর্তীতে কোনো ক্লারিফিকেশনও দেওয়া হলো না যে হ্যাঁ ঠিক আছে আমার একটা কথা সঠিক, বা হ্যাঁ অমুকের কথা আপনি দায়িত্বশীল বলে ধরে নেবেন। তো এই জায়গাগুলো ক্লিয়ার না হলে আসলে মিস ইনফরমেশন নিয়ে সবসময় একটা জায়গা থেকে যাবে। আমরা আসলে ওই সবাই একটা পয়েন্টে হয়তো বা ক্লিয়ার যে আমাদের সবার যার যার জায়গা থেকে আসলে কাজ করতে হবে, কিন্তু দায়িত্বটা আসলে প্রধানত কার? আমরা অগাস্ট সেপ্টেম্বরে একটা প্রোগ্রামে, গত বছরের অগাস্ট সেপ্টেম্বর মাসে একটা প্রোগ্রামে কথা বলার সুযোগ হয়েছিল, সেখানে একটা কথা বলছিলাম যে দায়িত্বটা মূলত কার, যে এই যে আহত নিহতদের তালিকা তৈরি করতে হবে এই মূল দায়িত্বটা সরকারের। আমি একটা রাজনৈতিক সংগঠন হিসেবে বলেন, একটা রিসার্চ অর্গানাইজেশন বলেন, কিংবা একটা স্বেচ্ছাসেবী সংগঠন বা যে কোনো সংগঠন হিসেবে ভলান্টারিভাবে আমি একটা লিস্ট করতে পারি, কিন্তু আমার লিস্টকে বেস করে তো আহত নিহতদের কাজ হবে না। কাজ হবে যে দায়িত্বশীল জায়গা থেকে আসলে কতটুকু রেসপন্সিবিলিটি নিয়ে এই কাজটা শেষ করছে। আমরা দেখেছি কোনো জায়গাতেই আসলে সরকার দায়িত্ব নিবে না। এই যে এইটা কি আসলে মানে আমরা কি ভলান্টারি বেসিসে করতে থাকবো? মিস ইনফরমেশন ডিসইনফরমেশন তো রাষ্ট্রকে সবার আগে এফেক্ট করছে, ব্যক্তি এফেক্ট তো হচ্ছে, কিন্তু ব্যক্তি হয়ে তো রাষ্ট্রটা গঠিত হয়। তো উপরের জায়গা থেকে মানে বটম আপ অ্যাপ্রোচ যেমন নিতে হবে, টপ ডাউন অ্যাপ্রোচটা যদি না থাকে তাহলে বটম আপ অ্যাপ্রোচ থেকে আসলে হয়তো বা কাজ হতে পারে, বাট খুবই সময় সাপেক্ষ এবং ততদিনে যে লেভেলে ক্ষতিটা হবে এটা আমরা আসলে ভাবছি কি না, এটা নিয়ে আসলে আমাদের নিজেদেরও একটু কথাবার্তা বলা দরকার বা চিন্তা করা দরকার। মবতন্ত্র নিয়ে একটু কথা বলি। মবক্রেসি নামটা মনে হয় শুরুতে একদম শুরুর দিকে দিয়েছিল ডেইলি স্টার থেকে, আমি ভুল হলে কেউ ধরিয়ে দিতে পারেন, বাট ডেইলি স্টার তাদের একটা এডিটোরিয়ালে মবক্রেসি নিয়ে কোয়েশ্চেন মার্ক এরকম একটা কিছু করেছিল। এখন ডেইলি স্টারকে আমরা দোষারোপ করতে পারি যে তারা আসলে বিভিন্নভাবে সংবাদ টুইস্ট করে ইত্যাদি করে, কিন্তু তাকে এই সুযোগটা কে দিচ্ছে? তাকে এই সুযোগটা আমরা দিচ্ছি যে আমরা আসলে সমাজে যদি এই কিছু হলে মব নিয়ে 10 জন মানুষ নিয়ে গিয়ে, ইভেন মেয়েদেরকে নিয়ে তো কিছু ট্যাবু আছে, ছেলেরা কেন হাফ প্যান্ট পরে খালি গায়ে গোসল করছিল একটা ছড়াতে সিলেটে, আমরা এটাও দেখেছি তো তাদেরকে উঠে যেতে হয়েছে। এর বাইরে অন্যান্য ঘটনার ডিসক্রিপশন আসলে সবাই দিয়েছে। এখানে সরকারের আবারও টপ ডাউন অ্যাপ্রোচ যদি হয় এরা মব নাকি প্রেশার গ্রুপ এই ডেফিনেশনে বাইনারি করতে আমরা যদি এখনও আসলে ডিলে করি, তাহলে আসলে এই মবক্রেসি নিয়ে আমরা আসলে 10টা সেমিনার করতে পারি, ইন্টারন্যাশনাল কনফারেন্স করতে পারি, কিন্তু আসলে কাজ শেষ হবে না। আমরা দেখলাম আমাদের দায়িত্বশীল ব্যক্তি, আইন শৃঙ্খলার ব্যাপারে যে সর্বোচ্চ দায়িত্বশীল আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় গিয়ে পেট কেন মোটা হয়ে যাচ্ছে পুলিশ অফিসারদের, এটা নিয়ে উনি আসলে বেশি চিন্তিত। কিন্তু দেশে মব কেন হচ্ছে এই ব্যাপারে তাকে আসলে খুব বেশি কথা, এখন ঠিক আছে পুলিশ অফিসারের ফিটনেস নিয়ে হয়তো বা তাকে কথা বলতে হবে, কিন্তু পুলিশ অফিসারের ফিটনেসের চেয়ে বেশি রাষ্ট্রের ফিটনেসের দায়িত্ব যে তার উপর, এই বিষয়টা তাকে মনে করে দিতে হবে। যখন এরকম একটা বড় ঘটনা ঘটে তখন দেখি দলমত নির্বিশেষে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাওয়া হয় বা কিছু একটা ক্লারিফিকেশন চাওয়া হয়, কিন্তু সাম্য মারা গেলে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাইতে পারবো না, কারণ সাম্যর মারা যাওয়াটা আসলে সাম্য একটা দলীয় পরিচয় আছে, দলীয় পরিচয় দিয়ে সাম্যকে দেখতে হবে। কিন্তু সাম্যর বিষয়টা সাম্যর জায়গা থেকে তথাকথিত সাধারণ কোনো জায়গায় চলে গেলে তখন আমরা আবার স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগটা চাইতে পারি। এখন জায়েজ না যায় যে আপনারটা মানলে আমি জায়েজ হব, আদারওয়াইজ আমি আসলে নিজে থেকে কিছু বললে আমি না জায়েজ, আমি সাতিম তো আসলে একটা বড় টার্ম, বাট এই ক্ষেত্রে হচ্ছে আমি সমাজ বিরোধী দেশ বিরোধী হয়ে যাব। এই ডেফিনেশনগুলোর ব্যাপারে আমাদের আসলে বা ফ্যাসিবাদের দোষর হয়ে যাবো। হ্যাঁ ফ্যাসিবাদের দোষর হয়তো মেঘ তো আসলে ছাত্র ইউনিয়ন করে, সে তো অনেকবার শুনেছে, আমরা ছাত্র দল করি আমরাও আসলে অনেকবার শুনছি, বা শাহবাগী পোর্শন ছাত্র দলের বা ইত্যাদি ইত্যাদি অনেক ডেফিনেশনে হয়ে যায়। তো ডেফিনেশন করার বিষয়ে আসলে আমাদের একটা ডেফিনেশন কনফারেন্স করা দরকার। এটা পিএসবিকে আমি একটা উদাহরণ দিব যে বাইনারি নন বাইনারি এবং মানে সংজ্ঞায়নের ক্ষেত্রে একটা আমরা কনফারেন্স করতে পারি, সকল পক্ষকে ডেকে আমরা কিছু সংজ্ঞায় আমরা আসলে এক হওয়ার একটু চেষ্টা করতে পারি। ভবিষ্যতে ঐক্যমত বা বলেন জাতীয় ঐক্যমত ইত্যাদি ইত্যাদি সকল বিষয়ে আসলে এই বিষয়গুলো এইটা করা দরকার। আর হচ্ছে আমাদের কনসেনসাস কতটুকু আছে, কনসেনসাসের বিষয়ে আমাদের দলের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সিনিয়র নেতা, জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন সাহেব আল্লামা ইকবালের একটি শায়েরি উনি কিছুদিন আগে বলেছেন। আমি আসলে আমার হয়তো কোটেশনে একটু ভুল হতে পারে, কিন্তু আমি একটু চেষ্টা করি জিনিসটা বলার,
যে হাম মুসলমান হ্যাঁ जो अपने आप को काफिर कहते हैं वो काफिर है जो हम सबको মুসলমান कहते हैं। উনি এটার এক্সপ্লেনেশনটা এভাবে দিয়েছেন যে এই যে আমরা আজকে বসে গণঅভ্যুত্থানের পক্ষে সকলকে তুমি শিবির, তুমি ছাত্রদল, তুমি শাহবাগপন্থী ছাত্রদল, তুমি দোসর, তুমি ইত্যাদি ইত্যাদি এভাবে করে আছে আমরা ট্যাগিং করছি। আওয়ামী লীগ যে ওরা যেটা বলে, ওরা আসলে আমাদের সবাইকে কিন্তু সে ওই কি বলে ৭১-এর চেতনাপন্থী পাকিস্তানি দালাল বলে আমাদেরকে সবাইকে ফাঁসিতে ঝুলাবে। এই বিষয়টা মনে রেখে এই সংজ্ঞায়নের বিপরগুলো আমাদের করা উচিত। ধন্যবাদ সবাইকে।